নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। এসআইআর নিয়ে এখনো কোনো নির্দেশ আসেনি, জলপাইগুড়িতে এসে জানালেন রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার। নারী পাচার সন্দেহে আবারও শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার 34 জন তরুণী, আটক 3। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই উপলক্ষে এদিন একটি সচেতনতামূলক র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। 28 জুলাই প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালিত হয় হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই উদ্যোগ। জানা যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান কয়েক লক্ষ মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের কর্মী ও নার্সিং এর ছাত্রীরা র্যালিতে অংশ নেন। পরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন হেপাটাইটিস রোগ প্রতিরোধ বিষয় নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। আমাদের অলরেডি স্ক্রিনিং হয়, সেটা যাতে আরো অর্গানাইজ হতে হয় এবং আমরা চাই যে একটাও বাচ্চা যেন মা থেকে এই রোগগুলো যাতে না পায়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কেন কি যে বাচ্চাটা পৃথিবীতে আসছে তার তো কোনো দোষ নাই, সে কেন একটা মারণ রোগ নিয়ে জন্মাবে? তো সেই জন্য বলা যে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা, প্রি ম্যারিটাল যে ব্লাড টেস্ট গুলো আছে সেগুলো যেন আমরা নিজেরা সবাই করি এবং আমাদের পরিচিত তাদেরকেও বলি, বা কারোর বিয়ের খবর হচ্ছে আমরা জানতে পারলাম তাকে বলা। আমরা বিয়ের আগে গোষ্ঠী বিচার করি, ছেলে কি করে, কত টাকা ইনকাম করে, বাড়িতে কে কে আছে, সব খবর নেই। কিন্তু পাত্র বা পাত্রীর যে ব্লাড টেস্টটা করতে হবে, যে ব্লাড টেস্ট গুলো না করলে পরে পরবর্তীতে কিন্তু কিছু রক্তবাহিত বা জিন ঘটিত রোগগুলো আসতে পারে, তার মধ্যে এই রোগগুলো আছে। তো এইটা আমার সবার কাছে অনুরোধ থাকবে, যারা শিক্ষার্থীরা আছেন নিজেরা এবং পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে এই বিষয়ে সচেতন করা, এবং ভবিষ্যতে যখন আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন তখন আপনার কাছে যারা খড়ের গাদায় অগ্নিকাণ্ড, দমকল ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পেল এলাকা। রবিবার কোচবিহার জেলার উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কানাপাড়া মোড় এলাকায় ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে একটি বিশাল খড়ের গাদা। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছুঁয়ে ফেলে আকাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খড়ের মালিক রঞ্জিত রায় জানান, হঠাৎ করে আগুন দেখতে পাই, কিভাবে আগুন লাগলো তা বোঝা যায়নি। তবে এলাকাবাসী ও দমকল বিভাগের সহযোগিতায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি। ঘটনা হচ্ছে, আমাদের বাড়ির লোক তো সবাই মাঠে কাজে চলে গেছে। আচ্ছা, বাচ্চা কাচ্চাগুলোই বাড়িতে আছে। এখানে তো কারেন্টের লাইনে যে শর্ট সার্কিট হয়ে যে আগুন পড়বে সেটাও কোনো ব্যাপার নাই। এখন কি করে যে কি হলো সেটা বলা যাচ্ছে না। মানে কিসে আগুন লাগছিল? আগুন লাগছে পোয়ালের পুজোর মধ্যে। আচ্ছা, তো কখন বুঝতে পারলেন যে পোয়ালের পুজো? এটা যখন ধোয়া উঠতেছে, বাড়ির লোকেই, ভাইয়ের বউ ছিল এদিকে বাড়াইছে, দেখতেছে ধোয়া উঠতেছে, এই তখন চিল্লা আল্লাহ করে। পাড়ার প্রতিবেশীরা, সামনে মোড় আছে, মোড়ের থেকে লোকজন আসে,
মানে কি করে আগুন লেগেছে এটা কেউ সঠিক এখনো বলতে পারে, এখন অনুমান করা যাচ্ছে না। অনুমান করা যাচ্ছে। তারপর কি ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে? ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড আছে। আমাদের এখানকার জনসাধারণ অনেকটা আয়ত্তে আনার পরে ফায়ার ব্রিগেড আসলো। ফায়ার ব্রিগেড আসার পরে তারপরে সমাপ্তিটা। আচ্ছা, মানে ফায়ার ব্রিগেড এসে হাত লাগায় কাজে, হাত লাগায় কাজে, আগুন নিবানোর কাজে হাত লেগেছে সবাই। ফায়ার ব্রিগেডের গাড়ি কোথা থেকে আসছে? হলদিবাড়ি। কয়টা ইঞ্জিন আসছে? একটাই ইঞ্জিন। মানে খেয়ারে অধিকাংশই তো পুড়ে গেছে বোধ হয়। অধিকাংশই চলে গেছে। কি নাম দাদা আপনার? আমার নাম রঞ্জিত রায়। আপনারই বাড়ি তো? আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়ি। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম উত্তর বড় হলদিবাড়ি, ব্যাকেটে আমরা কানাপাড়া লিখি। আবার শিলিগুড়ি থেকে নারী পাচার। কিছুদিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন তরুণী উদ্ধার হয়েছিল, সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল 4 জন নারী পাচারকারীকে। আরও একবার শিলিগুড়ি মেট্রোপলিটন থানার প্রধান নগরের শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার হলো 34 জন তরুণী, গ্রেপ্তার 3। প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে 34 জন তরুণী উদ্ধার, নারী পাচার সন্দেহে 3 জন আটক। জংশন বাস স্ট্যান্ডের কাছে কাজের নাম করে বাইরে নিয়ে যাওয়ার সময় 34 জন তরুণীকে উদ্ধার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তি সহ 2 মহিলাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া তরুণীদের থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এই তরুণীদের পাচার করা হচ্ছিল, তবে তার আগেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ 34 জন তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ওই কিশোরীদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে নিয়ে যাওয়া হচ্ছিল রাঁচি থেকে তামিলনাড়ু। এই ঘটনার বিষয়ে ডেপুটি কমিশনার শিলিগুড়ি বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, 34 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে, 3 জনকে সন্দেহের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কিশোরীদের ভুল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্ত চলছে। পরিবারের লোকজন এলে তাদের সাথে কথা বললে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। হ্যাঁ, মার্শাল কোথা থেকে নিয়েছিলেন এগুলোকে? কত টাকা পেতেন? কমিশন কত টাকা পেতেন? क्या नाम है आपका? डीलर लोग का नाम क्या है जो आप लोग का गाड़ी बुक किया था? क्या नाम है आपका? आपका नाम बताइए। क्या नाम है आपका? हम लोग मुझे पता है। मुझे नाम क्या आपका वो बोलिए ना। कहाँ लेके जा रहे थे? लड़की लोग कहाँ लेके जा रहे थे? अरे वो जाने नहीं। চুরি যাওয়া ও হারানো প্রায় 30টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার এক প্রশংসনীয় উদ্যোগে ফেরত এলো বহু মানুষের হারিয়ে যাওয়া স্মৃতি ও যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোন। চুরি ও হারিয়ে যাওয়া মোট 30টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 4 মাস, 6 মাস কিংবা 1 বছর আগে মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়ে থানায়। সেই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। আধুনিক প্রযুক্তি ও তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি উদ্ধার করে। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। তারা পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে মানুষের ভরসা ও নিরাপত্তা অটুট রাখতে তারা সব সময় তৎপর থাকবে। এই ধরনের উদ্যোগে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো গভীর হলো বলেই মনে করছেন বিশিষ্ট জনেরা। 2 महीना कहाँ से गुम हुआ था? वही मैंने जोरा ब्रिज से आ रहे थे ना माटी गिरा चोरी हुआ था या गुम हो गया था? सीट पर से गुम हो गया। इधर आइए ना। हाँ बोलिए। तो चला था ना, सीट पर रखा हुआ था और ऐसे घुमाया तो देखा सीट पर है ही नहीं है। अच्छा, फिर कंप्लेन किया था थाना में? हाँ, द्वारा में ना हुआ। कैसा लग रहा है फोन पे से? उम्मीद था मिलेगा। हम लोग कोई पता नहीं मिलेगा, कोई पता मिल जाएगा। द्वारा में बहुत कष्ट करके मिला था मोबाइल। बहुत गरीब आदमी है, रिक्शा चलाता है, बहुत कष्ट है। ये बच्चा स्कूल पढ़ने वाला बच्चा बीच बीच में टोटो चला लेता है, टोटो से हरा गया। आपका नाम बताइए ना भैया। रोहित मास्टर। বুনো হাতির তাণ্ডবে তছনছ চা বাগানের অফিস ও কিচেন রুম। রাত 1:30টার পর হামলা, আতঙ্কে বামনডাঙ্গা চা বাগান।
রবিবার গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের তুন্ডু ডিভিশনে ব্যাপক ভাঙচুর চালালো একপাল বুনো হাতির দল। খেরকাটা জঙ্গল থেকে বেরিয়ে আসা এই দলটি চা বাগানের ভেতরে ঢুকে চা বাগানের এক অফিস ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক 1:30 নাগাদ 10 থেকে 15টি হাতির একটি দল তুন্ডু ডিভিশনের অফিসে এসে হাজির হয়। প্রথমেই তারা অফিস ঘরটি ভাঙে, এরপর স্টোর রুম থেকে কীটনাশক ওষুধ বের করে ছড়িয়ে দেয় চতুর্দিকে। ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি অফিস ঘরও। শুধু তাই নয়, শ্রমিকদের জন্য তৈরি একটি কিচেন রুমেও তাণ্ডব চালায় তারা। সব মিলিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই হামলা। সকাল হতেই ঘটনাস্থলে ছুটে আসেন চা বাগানের কর্মীরা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কীটনাশক, ভাঙা আসবাব ও ধ্বংসস্তূপে ছেয়ে যায় অফিস চত্বর। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা এলাকায় যান। বন দপ্তরের প্রাথমিক অনুমান, খাদ্যের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতির দলটি। চা বাগানের ম্যানেজমেন্ট জানিয়েছে, অফিস ও কিচেন রুমে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, এলাকায় হাতির গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হোক এবং পর্যাপ্ত সংখ্যক বনকর্মী মোতায়েন করা হোক। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বামনডাঙ্গা ও পার্শ্ববর্তী চা বাগান এলাকায় হাতির হানার ঘটনা ঘটেছে। তবে অফিস ঘর লক্ষ্য করে এমন বিধ্বংসী হামলাই প্রথম বলেই জানিয়েছেন বহু পুরনো শ্রমিকেরা। यहाँ पर देखा कि पूरा टूटा दिया हाथी, मैंने क्या हुआ यहाँ पर? करीब हाथियों का झुंड आया था 1:30 बजे रात के आसपास, और आने के बाद पूरा तोड़ फोड़ कर दिया। देखिए यहाँ का केमिकल स्टोर का दवाई सब तोड़ फोड़ दिया है। सामने का ऑफिस है, खिड़की सब तोड़ दिया है। घर का जालना और लेबर्टी जो है हम लोग चाय जहाँ पर बनाता है उस जगह को भी तोड़ दिया है। पूरा तोड़ फोड़ किया? हाँ, पूरा तोड़। कितना बजे से कितना बजे तक था? करीब यहाँ पर 1.5 घंटा जैसे होती है। 1.5 घंटा जैसे? हाँ, 10-12 से ज़्यादा था तो इधर उधर हो रहा है। बच्चा सब भी छोटा छोटा था हाथी का, वो सब इधर उधर हो रहा है। तो ये सब तो तोड़ दिया। ये MOP था, उसको भी थोड़ा हटा दिया। आपका नाम क्या है? विजय कुमार राय। ধর্মীয় বিভেদকে দূরে সরিয়ে রেখে ফের সম্প্রীতির বার্তা দিলেন জলপাইগুড়ির মোহাম্মদ মইদুল। শ্রাবণ মাসের পবিত্র সময় জলপেশের উদ্দেশ্যে যাত্রাকারী হাজারো পুণ্যার্থীদের সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে নিযুক্ত করে নজির গড়লেন তিনি। শুধু একা নন, তার পরিবার ও একঝাঁক তরুণ বন্ধুবান্ধব মিলে রীতিমতো এক মানবিক উদ্যোগে সামিল হয়েছেন। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন জাতীয় সড়কে দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য। পানীয় জল, ঠান্ডা পানীয়, ব্যথা উপশমের স্প্রে, ওষুধ হাতে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ মইদুল ও তার দল। একের পর এক ক্লান্ত যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন বিশুদ্ধ পানীয় জল, শুশ্রূষা করছেন তাদের ব্যথায় ক্লান্ত পার। এই কর্মসূচি শুধু একদিনের নয়, গত 7 বছর ধরেই তারা এই উদ্যোগ চালিয়ে আসছেন বলে জানান মইদুল। হিন্দু ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রায় একজন মুসলিম যুবকের এহেন নিষ্ঠা নিঃসন্দেহে সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। মইদুল বলেন, হিন্দু মুসলিম বলে কিছু নেই, মানুষই সবচেয়ে বড় ধর্ম। আমার যখন রক্তের প্রয়োজন হবে তখন একজন হিন্দু ভাই নিশ্চয়ই এসে রক্ত দেবেন। আবার কোনো হিন্দু ভাই সমস্যায় পড়লে আমি নিশ্চয়ই এগিয়ে আসব। আমরা পরস্পরের উৎসব, পর্ব ও কষ্টে পাশে থাকি, এটাই হওয়া উচিত। পাশাপাশি এমন মানবিক উদ্যোগ দেখে আপ্লুত যাত্রাপথের পুণ্যার্থীরাও। এক পুণ্যার্থী বিশ্বজিৎ রায় বলেন, প্রতি বছরই আমরা দেখি মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে দাঁড়ান। এটাই তো প্রকৃত ভারতবর্ষ, যেখানে ধর্ম আলাদা হলেও হৃদয়ের বন্ধন অটুট থাকে। ওনারা যেমন আমাদের শ্রাবণী যাত্রায় সেবা করেন, আমরাও তাদের উৎসবে যোগ দিই। এমন সৌহার্দ্যই সমাজকে এগিয়ে নিয়ে যায়।
মুসলিম সম্প্রদায়, কিন্তু ওনারা প্রতিবারই এরকম করে আসেন, এবারও ওনারা আছেন, এর জন্য আমি খুবই খুশি। ঠিক আছে, আর ওনাদের এই স্প্রে যেগুলো আমাদের আতিথেয় করছে খুব ভালো লাগলো আর কি। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ রায়। দেখেন, এখন তো হিন্দু আর মুসলিম বলে কিন্তু কোনো ব্যাপার নেই, মানুষ কিন্তু সবাই। আমার যদি কোনো সময় একটু ব্লাড লাগে, কোনো হিন্দু ভাই দিতে পারে, কোনো হিন্দু ভাইয়ের যদি ব্লাড লাগে তাহলে আমাকেই দিতে হবে হয়তো। এটা হিন্দু মুসলিমের ব্যাপার নাই। আমাদের ধর্মীয় যখন ঈদ ফিদ হয়, দেখেন অনেকেই যায়, হ্যাঁ, যে আমাদের সঙ্গে সহযোগিতা করতে। তা এখন যেহেতু মানে হিন্দু একটা যেহেতু অনুষ্ঠান, সেখানে আমরা একটু সহযোগিতা করতে আসি, প্রতি বছরে আসি। এবার নিয়ে আমার 7 বছর, আমি প্রতি বছরে এটা করি, খুব ভালো লাগে। এবার জল, রুটি আর পায়ে ভলে নিয়ে আসতে, এই 3টাই জিনিস। এটা পাহাড়পুর মোড় বলে, প্রতি বছর পাহাড়পুর মোড়ে করি। আজকে প্রথম, আবার এর পরের রোববারে হবে। সমাজের মানে দেখেন, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা একত্র ভাবে মিলে থাকতে চাই। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। এসআইআর নিয়ে এখনো কোনো নির্দেশ আসেনি, জলপাইগুড়িতে জানালেন রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার। জলপাইগুড়ি বিভাগের নির্বাচন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু, বিএলওরাই মূল শক্তি, রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার জানালেন। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভা ঘরে এই বিশেষ প্রশিক্ষণের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে প্রশিক্ষণের শুভারম্ভ করেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত নির্বাচন কমিশনার বিজিত কুমার ধর এবং জলপাইগুড়ি জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক শামা পারভিন। একদিনের এই প্রশিক্ষণ শিবিরে জলপাইগুড়ি বিভাগের 5টি জেলার বিএলও, সহকারী নির্বাচন অফিসার এবং সুপারভাইজাররা অংশ নেন। এই প্রসঙ্গে রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার বলেন, জেলা নির্বাচনী দপ্তরগুলো সারা বছর ধরেই কাজ করে। এবারে জাতীয় নির্বাচন কমিশন চাইছে তৃণমূল স্তরের কাজ করে আসা কর্মীদের নতুন নিয়ম নীতি সম্পর্কে দৃঢ়ভাবে প্রশিক্ষিত করতে এবং এর পাশাপাশি জানুয়ারি মাসটি যেমন আগে থেকে নির্দিষ্ট ছিল 18 বছর হলে নতুন করে যারা নাম তুলবেন তাদের জন্য এবার থেকে জানুয়ারি মাস ছাড়াও এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাস মোট 4 বার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। বিএলওদের প্রসঙ্গে তিনি বলেন, বিএলওরাই নির্বাচন তালিকা সংশোধন প্রক্রিয়ার মূল শক্তি। অপরদিকে রাজ্য তথা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে যে এসআইআর প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, এসআইআর বিষয়ে কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি এবং পরবর্তীতে আবার আপনার ডিস্ট্রিক্ট লেভেল এবং এসি লেভেল একদম ইআরও লেভেলে এই ট্রেনিংগুলো বাকিদেরগুলো হবে আর কি। এটা মূলত একটা বলতে পারেন একটা রিফ্রেশার ট্রেনিং এবং যে নতুন জিনিসগুলো এসছে বা এই যে অনেকগুলো জিনিস টেকনোলজি কিছু চেঞ্জ হচ্ছে, কিছু অ্যাপ এসছে, কিছু অনলাইন আমরা কাজ করছি, সেইগুলো যাতে লোকে আরও বিষয়টা জেনে যায় এবং তারা আরও যাতে সরগরম হয়ে যায় কাজগুলোর মধ্যে, সেই জন্যই এই ট্রেনিংটা। প্রতি বছরই তো বিএলওদের দিয়ে কাজ করানো হয়, এবার ডিফারেন্ট কীভাবে হবে, আলাদা কীভাবে হবে? না, আলাদা কিছু হবে না তো। বিএলওরা যেভাবে কাজ করছেন, নাম তোলা, হাউস টু হাউস ভেরিফিকেশন করা, কারণ নাম কারেকশনের বিষয়ে যদি কারোর থাকে তাহলে তার ফর্ম ফিল আপ করে দেওয়া, তাকে সাহায্য করা, বা ফর্ম নিজেরাই হয়তো বিএলও অ্যাপে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন ওনাদের হয়ে, যারা নিজেরা পারছেন না করতে করে দিচ্ছেন। তো এটা যা কাজ ছিল, বিএলওর যা কাজ ছিল তাই কাজ করছেন। কিছু নতুন বিএলও এসছেন এবং কমিশন চাইছেন যে বিএলওদের একটা এক্সটেন্সিভ ট্রেনিং হোক,
যেরকম আমরা পোলিং পার্সোনালদের ট্রেনিং করি, যেমন আমরা আরোদের ট্রেনিং করি ইলেকশনের আগে, সেই রকম যেহেতু মানে বিএলওরা গ্রাসরুটে কাজ করেন, সারা বছর কাজ করেন, কমিশন বলছেন যে ওনাদের শুধু ওই এসআরইআরের পিরিয়ডে এসআরইআরের বই দেওয়ার সময় বা ফর্ম দেওয়ার সময় ডেকে নিয়ে এসিতে ট্রেনিং করলাম, সেইটা না। আমরা চাইছি একই রকম ট্রেনিং মেটেরিয়াল দিয়ে, একই রকম তথ্য দিয়ে সারা দেশে যেন সব বিএলওরা এম্পাওয়ার্ড হন, শিখে যান, ট্রেন্ড হয়ে যান। সেই জন্যই এটা করা, যাতে মানে ট্রেনিংটা যাতে একই রকম হয়। মানে আমি এখানে একরকম দিলাম, আমার কুচবিহার আরেক রকম হলো, মহারাষ্ট্রে আরেক রকম হলো, সেইটা যেন না হয়। প্যান ইন্ডিয়া একই মানে পিপিটি বলুন বা কাগজপত্র যা বলুন যেভাবে শেখানো হচ্ছে একই রকম যাতে সবাই জানে। মানে যদি কেউ জানুয়ারি মাসে যদি কেউ 18 না হয়ে থাকে তাহলে তো সে 1 জানুয়ারিতে তুলতে পারছে না। সে আবার 1 এপ্রিলে, যদি জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে সে হয় 18 কমপ্লিট হয়, তাহলে সে 1 এপ্রিলকে কাট অফ করে তুলতে পারবে। এপ্রিলের পরে আবার জুলাইয়ের পরে আবার অক্টোবর, 4 বার, আর 1 জানুয়ারি তো একটা আছে, 4 বার হচ্ছে সারা বছরে। সেই তথ্যগুলো এখানে আপনাকে জেলা থেকে নিতে হবে। থ্যাংক ইউ। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে এনআরসি নোটিশ এবং এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেক্ষেত্রে বিএলওরা কি বাড়ি বাড়ি গেলে আরও আতঙ্ক বাড়বে, বা সেক্ষেত্রে না, সেগুলো আসুক না, এসআইআর যা তো মানে ইয়েগুলো আসবে, অর্ডারগুলো আসবে, সে তারপরে দেখা যাবে। এসআইআর আগে যদি হবার অর্ডার হয় তারপরে দেখা যাবে। নম্বরবিহীন টোটোর দাপট, বাড়ছে যানজট দুর্ঘটনা। মালবাজার পৌরসভায় ডেপুটেশন একতা টোটো ইউনিয়নের। নিয়ম বহির্ভূতভাবে শহরের রাস্তায় চলছে একের পর এক নম্বরবিহীন টোটো। এই অবস্থার বিরুদ্ধে সরব হলো মালবাজার শহরের বৈধ টোটো চালকেরা। সোমবার মালবাজার পৌরসভায় ডেপুটেশন দিলেন শহরের টোটো চালকদের সংগঠন একতা টোটো ইউনিয়ন। সংগঠনের প্রতিনিধিরা পৌরপ্রধান উৎপল ভাদুরীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। সংগঠনের দাবি, বর্তমান শহরে প্রায় 1500 টোটো চলাচল করে, অথচ পুরসভার রেকর্ড অনুযায়ী মাত্র 920টি টোটো নম্বর রয়েছে। বাকি সমস্ত টোটো বেআইনিভাবে শহরের রাস্তায় চলছে, ফলে বৈধ টোটো চালকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর ফলে বাড়ছে শহরে দুর্ঘটনা এবং যানজট। একতা টোটো ইউনিয়নের সম্পাদক পার্থ মিত্র বলেন, যানজটের সমস্যার পাশাপাশি বেআইনি টোটোর ভিড়ে বৈধ চালকেরা সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। অনেকেই পরিচয়পত্র ছাড়া টোটো চালাচ্ছেন, ফলে যাত্রীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় যেমন কালটেক্স মোড়, সত্যনারায়ণ মোড়, বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও জাতীয় সড়ক জুড়ে প্রতিদিন যানজট লেগেই থাকে। টোটোর অসংবদ্ধ চলাচল পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। পুরপ্রধান উৎপল ভাদুরী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, পুরসভার তরফে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিচয়পত্র বিতরণ নিয়েও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, 2015 সাল থেকে মালবাজার শহরে টোটোর যাত্রা শুরু হয়। তখন থেকে ধীরে ধীরে টোটো জনপ্রিয় হলেও বর্তমানে তার অসংবদ্ধ বৃদ্ধি শহরের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যতটা এলাকা সেই তুলনায় টোটোর সংখ্যা অত্যাধিক, প্রায় 1500 টোটো মালবাজারে চলাচল করে। তার মধ্যে মানে মোটামুটি গোটা 300-350 টোটো হচ্ছে যার কোনো নাম্বার নেই, যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, কিচ্ছু নেই, তারা টোটো নিয়ে চলছে। এতে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, লোকের জিনিস হারিয়ে যাচ্ছে, সেগুলো আমরা প্রপারলি ফেরত দিতে পারছি না পাবলিককে। অনেক সময় ভুল করে পাবলিক জিনিসপত্র রেখে যায়, তো এখন আমরা সেটা ফেরত দেওয়া যায় না। তারপরে মিসবিহেভ করে কিছু কিছু টোটো চালক প্যাসেঞ্জারের সাথে। একটা যাতে এই টোটো চালকদের একটা যাতে নির্দিষ্ট আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া যায়, প্লাস টোটোর সংখ্যা কীভাবে কমানো যায় অথবা কিছুটা রেস্ট্রিক্টেড করা যায়, তার জন্য আমরা পৌরসভাকে ডেপুটেশন নিয়ে গেলাম। পৌরসভা বললেন এই একই ডেপুটেশন একটা মাল থানার ট্রাফিক ওসিকে দিতে। তারপরে ওনারা ট্রাফিক ওসি, আইসি এদের সাথে কথাবার্তা বলে এই ব্যাপারটাকে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার নাম এবং সংগঠনের নাম যদি আমার নাম হচ্ছে পার্থ মিত্র, আমরা সেই এক্সট্রা টোটো ইউনিয়ন মালবাজার। টোটোর সংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি পৌরসভা কোনো ভূমিকা নেবে বলেছে? পৌরসভা অতটা ভূমিকা নিতে পারবে না, বলছে বেকার ছেলে মালবাজার লোক যদি থাকে তাহলে আমরা কীভাবে আটকাবো। তবে আমরা কিছুটা রেস্ট্রিক্টেড করবো, মানে একেবারে খুলে আমরা নাম্বার দিয়ে দেবো সেরকম করবো। এখন কত সংখ্যায় নম্বর রয়েছে? এখন মাল মিউনিসিপ্যালিটিতে মোটামুটি 920 আছে। আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখছি মিউনিসিপ্যালিটির নাম্বার কত আছে আর কত চলছে টোটো। টোটো প্রায় 1000 চলে। রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের টোটো চলে, বড়দিঘির টোটো চলে, এদিকে শালবাড়ি অধিকার টোটো চলে, ডামদিক থেকে টোটো চলে। সেক্ষেত্রে কিছু কিছু অসুবিধার কথা আপনাদের ড্রাইভারদের থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে তারা যখন বাইরে টোটো চালাতে যাচ্ছে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেখানে তাদেরকে চালাতে দিচ্ছে না। ওরা এসে মালবাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে ঘোরাঘুরি করে মালবাজারে। যেহেতু মালবাজার একটা বড় জায়গা, ডামডিমের তুলনায় কিংবা বড়দিঘির তুলনায়, জালসার তুলনায়, কিন্তু মালবাজার টোটো যদি ডামডিমে যায় ওখান থেকে প্যাসেঞ্জারের আমরা যদি একটু আনিও না, হঠাৎ কেউ যদি উঠে পড়ে তখন ওরা ঝামেলা করে। আপনাদের যে পঞ্চায়েত এলাকাগুলো আছে, শিমলা, কুমলাই, রাঙামাটি, শালবাড়ি, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের টোটোগুলো মালদা শহরের মধ্যে ঢুকছে। সত্যি একটা যানজটের অবস্থা সৃষ্টি হচ্ছে। তো আমরাও চাই যাতে টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে অতি শীঘ্রই আর কি সমস্যার সমাধান করা যায়, সেই ব্যাপারে আমরা চাই। তারা একটি আইডেন্টিফিকেশন নাম্বার জানি, সচিত্র পরিচয়পত্র চাচ্ছেন যাতে আইডেন্টিফাই করা যায় যে কারা টোটোটা চালাচ্ছে। সেগুলো আমরা চেষ্টা করবো এবং যাতে ওদের একটা আইডেন্টিফিকেশন নাম্বারগুলো নিয়ে। ঐতিহাসিক ছাত্র সমাবেশকে ঘিরে শিলিগুড়িতে প্রস্তুতি সভা। উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আগামী 28শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ। সেই সমাবেশকে সফল করে তুলতে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোমবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকের একটি হোটেলে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সভায় তিনি সংগঠনের ছাত্রছাত্রী ও নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন সমাবেশে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি ও যুব সমাজের বৃহত্তর ভূমিকা নিয়ে। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ একাধিক নেতৃত্ব। বিশ্ববিদ্যালয় গেটে যাবে, মিটিং করবে এবং আগামী দিনের ভালো ছেলেমেয়েদেরকে তুলে আনার লক্ষ্য যাতে তারা ভালোভাবে রাজনীতিতে আসতে পারে, আরও ভালো ছেলেমেয়েরা উঠে আসবে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী 28শে আগস্ট যে একটা বৃহত্তর ছাত্র সমাবেশ হতে চলেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তো গতবারই হয়েছে, এবার যাতে সেই রেকর্ডকে আমরা ভেঙে দিয়ে আরও উঠতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা নির্বাচন নিয়ে কোনো আমরা আশা রাখছি তো নির্বাচনের জন্য প্রস্তুত, আমরা সবাইকে সেভাবে রেডি রাখছি, দেখা যাক তারপর কী হয়। দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে গত 21 তারিখ 56 জন, গতকাল 34 জন নারীকে পাচার করা হচ্ছিল তামিলনাড়ু। আপনারা বিভিন্ন জায়গাতে ক্যাম্প করেন, কিন্তু এই চা বাগানগুলো থেকে কোথাও গিয়ে সচেতনতা বাড়াবেন? দেখুন, এই ব্যাপারগুলো সম্পর্কে এখন আমি জানি না, আপনার থেকে শুনলাম। আমি শুধুমাত্র এইটা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি বাংলার প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের খেয়াল রাখেন এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন। আমি নিশ্চিত আগামী দিনেও এর অন্যতা হবে না। আজকে অবশ্যই বাংলা বিরোধী একটা শক্তিকে দেখছি যারা ভারত জুড়ে বাংলার মানুষ বা বাঙালিকে যারা নিপীড়িত করছেন, নিপীড়ন করছেন এবং শোষণ করছেন এবং তাদেরকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। সংস্কৃতির হাত ধরে নতুন রূপে সাজতে চলেছে জলপাইগুড়ি। এমনিতেই জলপাইগুড়ি সংস্কৃতির শহর হিসেবে পরিচিত, কিন্তু এবার এক নতুন ছন্দে হাঁটতে চলেছে শহর জলপাইগুড়ি। শহরের প্রিয় রাজবাড়ি পুকুরে মর্নিং ওয়াকের অভিজ্ঞতা এবার হবে আরো মনোমুগ্ধকর। প্রতিদিন সকালে পুকুরের চারপাশে হাঁটতে হাঁটতে শুনতে পাওয়া যাবে রবীন্দ্রসঙ্গীত কিংবা ভোরের সুরেলা গান। এমনটাই জানালেন জলপাইগুড়ি এসজিডিএ চেয়ারম্যান। সম্প্রতি রাজবাড়ি পুকুর সংলগ্ন এলাকা ঘুরে দেখেন চেয়ারম্যান। সেখানেই জানানো হয় সাধারণ মানুষ যারা প্রতিদিন সকালে হাঁটতে আসেন তাদের জন্য আরো সুরভিত সৌন্দর্যমণ্ডিত পরিবেশ তৈরি করাই লক্ষ্য। এর পাশাপাশি শহরের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা দেবী চৌধুরানী ও শ্মশান কালী মন্দিরের সৌন্দর্যায়নেও বড়সড় পদক্ষেপ নিচ্ছে এসজিডিএ। পরিকল্পনা অনুযায়ী শ্মশান কালী মন্দিরকে ঘিরে চারপাশ সাজানো হবে ধ্যান ও আরাধনার পরিবেশ বজায় রেখে। দেবী চৌধুরানী স্মৃতি বিজড়িত এলাকাগুলি যেন শুধু ইতিহাসে আটকে না থাকে, বরং তারা হয়ে উঠুক শহরের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, এটাই লক্ষ্য। এসজিডিএ সূত্রে খবর, দেবী চৌধুরানী থেকে শুরু করে রাজবাড়ি
এই পুরো এলাকাটিকেই নতুনভাবে সাজানো হবে। এতে শুধু শহরবাসী উপকৃত হবেন না, পর্যটকেরাও আকৃষ্ট হবেন জলপাইগুড়ির ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধনে। তারা বলছেন, শহরের এই রূপবদল শুধু সৌন্দর্য নয়, গর্বও বয়ে আনছে আমাদের জন্য। শহরের ঐতিহ্যকে সম্মান জানিয়ে উন্নয়নের পথে হাঁটার এই প্রয়াসে আশাবাদী শহরবাসী। কিছু প্লান্ট, কিছু মেডিসিনাল প্লান্ট আমরা যদি লাগাই, একটু ফোকাস করতে পারি, বাচ্চাদেরকে, লোকজনকে দেখাতে পারি যে আমাদের হার্বাল প্লান্টস কি আছে, ওদের সাইডেস দিয়ে। তো হার্বাল প্লান্ট, কিছু মেডিসিনাল প্লান্ট, কিছু আমাদের এই প্লান্ট, আর এই রাজবাড়ির দিকেতে প্রচুর খুব পুরনো গাছ আছে। তো ওই গাছগুলোকে আমরা দেখে নিচ্ছি, তো ওটাও গাছগুলোকে ভালো করে মেনটেন করা যায়। তো আমি খুব খুশি রাজবাড়ির দিকের নতুন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ জলপাইগুড়িতে আছে। কি ধরনের গান চলবে রাজবাড়ির দিঘিতে? কি ধরনের গান চলবে? না, গান আগে আমরা সাউন্ড সিস্টেম লাগানোর বলছি। হ্যাঁ, একটু খুব সফট গান চললে আমার মনে হচ্ছে সকালে মর্নিং ওয়াক করতে হয়, মর্নিং ওয়াক সকালের লোক খুব উপকৃত হবে। আর এই যে সাউন্ড সাপ্লাই, আর একটা ইস্যু ছিল যে আমাদেরকে এখানে মানুষ বলেছে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে, আমরা তাৎক্ষণিক জলপাইগুড়ি পৌরসভার সঙ্গে কথা বলেছি, আর চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি। এই যে লাইট পরিষেবা চলছে তো পুরোটাই সোলার দিয়ে? হ্যাঁ, সোলার দিয়ে চলছে। এটা একটু সমস্যা দেখা যাচ্ছে, সোলারে একটু বৃষ্টি টাইম, ওটাও আমরা মেনটেন্স করে বলছি। রাজবাড়ির দিকে প্লাস্টিক মুক্ত জোন আমরা করতে বলেছি, কোনো প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না, কোনো প্লাস্টিকের জিনিস রাখা যাবে না। এটা একটা পরিবেশ রক্ষার জন্য, যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবসময় বলে কি আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, একটা প্লাস্টিক ফ্রি জোন আমরা। আর এই সোলার তো এই সোলারে কারেন্ট তো বিক্রিও করা হয় মানে বিদ্যুৎ দপ্তরের কাছে? আমি সোলারের ব্যাপারে বলতে পারছি না, পুরো এটা সোলারের মেনটেন্যান্স একটু দরকার ছিল, ওটা আমরা করছি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বিশেষভাবে সক্ষমদের খেলায় রাজ্যে প্রথম হলো জলপাইগুড়ি। 20তম রাজ্য শ্রবণ প্রতিবন্ধী ফুটবল প্রতিযোগিতায় কলকাতার রবীন্দ্র সরোবর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। 9টি জেলা অংশ নেয়। আমাদের জেলা জলপাইগুড়ি এই গ্রুপে 2টি জয় করে। সুপার লিগে শক্তিশালী দক্ষিণ 24 পরগনা ড্র করে। টস জিতে হারিয়ে ফাইনালে ওঠে জলপাইগুড়ি। আবার শক্তিশালী নদিয়া ম্যাচে 1-1 ড্র করে, ট্রাইব্রেকার করে, আবার ড্র করে টস জিতে জলপাইগুড়ি চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেলেন জলপাইগুড়ির অধিনায়ক প্রেম শাহ সহ আবারও জয়ের নায়কেরা হলেন সেলিম মোহাম্মদ, নিমা সঙ্গয় শেরপা, সুব্রত রাজবংশী, কৃষ্ণ টুডু, মনোজ চৌধুরী, শুভজিৎ বিশ্বাস, দিলীপ শাহ, রাকেশ সরকার। জলপাইগুড়ি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে ডেফ ক্রীড়া সংস্থার সভানেত্রী শাশ্বতী গুহরায়। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 16.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। এসআইআর নিয়ে এখনো কোনো নির্দেশ আসেনি, জলপাইগুড়িতে এসে জানালেন রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার। নারী পাচার সন্দেহে আবারও শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার 34 জন তরুণী, আটক 3। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.